এই আচ্ছা দেখো, সবাই তো উপস্থিত, আমার কথা কি সবাই বুঝতে পারছো? আচ্ছা, তো এই জন্য একটু চিন্তা করো, আমি যেটা তোমাদেরকে বলতে চাচ্ছি যে সমস্ত রিলেশন কি, পিভি ইকাল টু ধ্রুবক আর ঊর্ধ্বতাপীয় কি পিভি গামা ইকাল টু ধ্রুবক। তো পিভি ইকাল টু ধ্রুবক, তুমি যখন পি ভার্সেস ভি গ্রাফ আঁকাবা এখানে, এখানে যখন পি ভার্সেস ভি গ্রাফ আঁকাবা তখন গ্রাফটা এইরকম পাবা, তাই না? তো রুদ্ধতাপীয় প্রক্রিয়াতেও একই ভাবে তুমি, এখানে আমরা পি দিব আর এখানে আমরা ভি দিলাম। তো তুমি যখন এই গ্রাফটা যখন এবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আঁকাবা তখন এরকম ইনভার্সলি গ্রাফ পাবা, কিন্তু এটা কি হবে, তার চাইতে একটু বেশি খাড়া ভাবে ইনভার্সলি থাকবে, এরকম ভাবে থাকবে। কারণ এখানে আমাদের এই যে একটা টার্ম পাওয়ার, এই যে গামাটার কারণে কি হচ্ছে বলো, গামাটা যেহেতু এবার ভি এর উপরে পাওয়ার হিসেবে থাকছে, যার কারণে কি হবে, ভি এর ভ্যালু গুলো কি হবে, ভি এর ভ্যালু গুলোর পরিবর্তন হবে। পরিবর্তনের কারণে গ্রাফ যদি আঁকাও তো দেখা যাবে যে গ্রাফ গুলো এরকমই আসবে। আমার কথা কি বুঝতে পারছো কি? তো এই গ্রাফ আঁকানোর দরকার নাই, এগুলো কিছু আসবে না, আমি তোমাদেরকে জাস্ট এটা বোঝাতে চাচ্ছি যে সমষ্ণ প্রক্রিয়ায় যে লেখচিত্রটা পাবো তার চাইতে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে লেখচিত্র সেটা কি তার চাইতে খাড়া, বেশি খাড়া হিসেবে থাকবে। ওকে, এগুলো পার হয়ে চলে গেছে। হ্যাঁ এবার কি বুঝতে পারছো কি ব্যাপারটা, যে বলতে পারি যে রুদ্ধচাপীয় প্রক্রিয়ার গ্রাফ সমষ্ণ গ্রাফ অপেক্ষা অধিক খাড়া। এই কত এবার খাড়া হিসেবে থাকছে, কিন্তু কতটুকু খাড়া হিসেবে থাকছে সেটারও একটা প্রমাণ আছে। তো খাড়াটুকু কতটুকু খাড়া হিসেবে থাকছে সেটা হচ্ছে গামা গুণ খাড়া। ওকে, তো সেটার একটা প্রমাণ আছে, আমি এই প্রমাণগুলো দেখাবো, কিন্তু তোমার জাস্ট একটু মনে রাখো ব্যাপারগুলো, তাহলে পরে বুঝতে সুবিধা হবে। যে আমরা কি বুঝলাম এখান থেকে, যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে লেখচিত্র সেটা সমষ্ণ লেখচিত্র অপেক্ষা খাড়া, এটা আমরা বুঝতে পারছি। এটা তো কারো কোনো সমস্যা নাই তো নাকি? না। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়ার লেখচিত্র সমষ্ণ লেখচিত্র অপেক্ষা খাড়া, তো কতটুকু খাড়া, সেটা হচ্ছে গামা গুণ বেশি খাড়া। ওকে, আমার কথা কি বুঝতে পারলা কি এবার? জি ভাই। হ্যাঁ, তো এরও প্রমাণ আছে, এগুলো আমি সবই দেখাবো। ঠিক আছে, আমরা দেখবো দেখি যে পিভি গামা এটা কেন আসে বা কিভাবে আসে, পিভি গামা ইকুয়াল টু ধ্রুবক, আর কিভাবে রুদ্ধতাপীয় লেখচিত্রটা সমষ্ণ লেখচিত্র অপেক্ষা কিভাবে গামা গুণ বেশি খাড়া হয়, এটাও আমরা দেখবো। ঠিক আছে, তো এগুলো দেখার জন্য আর আর কয়েকটা টপিকস পড়া লাগবে, এই কারণে আমি দেখাতে পাচ্ছি না। আর এগুলো অনেক বড় প্রমাণ, তো এইটা বোঝার জন্য আর একটু বিশেষ কিছু বোঝা লাগবে। তো এবার তাহলে যদি আমরা একটু পার্থক্য দেখি যে সমষ্ণ প্রক্রিয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে পার্থক্য, তাহলে আমরা কি বলতে পারি বলতো, যে সমষ্ণ প্রক্রিয়ায় কি হয়, গ্যাসের তাপের পরিবর্তন হয় কিন্তু তাপমাত্রা স্থির থাকে, তাই কিনা বলতো? আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি হয় বলো, যে তাপটা কি থাকে, স্থির থাকে কিন্তু তাপমাত্রা পরিবর্তন হয়। ওকে, ঠিক একই ভাবে বলতে পারি যে সমষ্ণ প্রক্রিয়ায় সিস্টেমটা কি করে বলো, পরিবেশের সাথে তাপের আদান প্রদান করে, কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিস্টেম পরিবেশের সাথে কোনো তাপের আদান প্রদান করে না। সমষ্ণ প্রক্রিয়ায় পাত্র কি হবে বলতো, তাপ সুপরিবাহী, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পাত্র তাপ উপরিবাহী হবে। সমষ্ণ প্রক্রিয়া একটা ধীর গতির প্রক্রিয়া, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা কি দ্রুত গতির প্রক্রিয়া। ওকে, একই ভাবে বলতে পারি যে বয়েলের সূত্র বলতে যে পিভি ইকুয়াল টু যে ধ্রুবকটা আমরা পাইলাম, কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়া বয়েলের সূত্র মেনে চলে না। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক পিভি গামা ইকুয়াল টু ধ্রুবক। ওকে, তাহলে জাস্ট এই পার্থক্যগুলো কিভাবে দিতে পারবো না, পরীক্ষায় এই প্রশ্ন খুবই আসে যে সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লিখো। কি আমার কথা কি বোঝা গেছে কি? হ্যাঁ, তো পরীক্ষায় যদি আসে তো এগুলো তোমরা এবার ইচ্ছা নিজের মতো করে লিখতে পারবা। যদি সমষ্ণ প্রক্রিয়া বলে তাহলে লিখবা যে ডিটি ইকুয়াল টু 0, রুদ্ধতাপীয় প্রক্রিয়া বললে ডিকিউ ইকুয়াল টু 0, এভাবে কিছু পার্থক্য 4-5টা করে পার্থক্য লিখে দিবা। এবার আমরা আসি যে গ্যাসের আপেক্ষিক তাপ।
তো আমি যাদেরকে আর কি ফিজিক্স শুরু করাই তাদের দেখা যায় যে আমি প্রথমে ফার্স্ট অধ্যায়টা না শুরু করে সেকেন্ড থেকে শুরু করাই, এর কারণে যাতে প্রথমে যাতে একটু কঠিন সে মনে না করে। কারণ কোন স্টুডেন্ট যখন এই যে সমষ্টি প্রক্রিয়া, ঊর্ধ্বতাপীয় প্রক্রিয়া, এই যে চাপ আয়তনের পরিবর্তন আরো ইত্যাদি যে প্রমাণগুলো আছে সেগুলো যদি দেখতে চায় তো তখন দেখা যায় যে মাথা খারাপ হয়ে যায়, অনেক কঠিন মনে হয়। একটা তো নতুন টপিক তোমাদের গ্যাসের কি আপেক্ষিকতাপ। হ্যাঁ, তো তোমাদের একটু কঠিন কঠিন মনে হচ্ছে নাকি? এখন পর্যন্ত লাগেনি। হ্যাঁ, যে অনেকের কাছে এগুলো একটু বিরক্তিকর টপিকস বলে মনে হয়, যে এই যে গ্যাসের এই ব্যাপারগুলো আর কি, যে পরিবর্তনগুলো ঘটে। তো যাই হোক, বিরক্তিকর টপিক বলতে চতুর্থ অধ্যায় আছে ভাই। বুঝতে পারছি, আচ্ছা, খুব একটা মজা পাচ্ছি না। হ্যাঁ, মজা আসলে ব্যাপারগুলো দেখো, এখন আমি ভালোভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এখন আমি যেগুলো বলছি বই পড়ে এভাবে বুঝতে পারবা না, কারণ বইয়ে এত কিছু দেওয়া নাই। আমি তোমাদেরকে এর আগে বলছি, আমি মোট 3-4টা বই থেকে তোমাদেরকে পড়াচ্ছি। আচ্ছা, যাই হোক, তো এবার দেখো আমাদের এখানে দেখতে হবে যে গ্যাসের আপেক্ষিক তাপ। ওকে, তো গ্যাসের আপেক্ষিক তাপ জিনিস আমরা তো এটা জানি আমরা, তাই না? যে 1 মোল বা আপেক্ষিক তাপ বলতে আমরা কি বুঝি, যে 1 কেজি ভরের যে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যতটুকু তাপ দরকার হয় সেটাকে আমরা জানি আপেক্ষিক তাপ। এটা তো মনে আছে? আর যদি বলে গ্যাসের আপেক্ষিক তাপ তখন কি হবে বলতো? 1 মোল হবে তখন, 1 কেজি না হয়ে কি হবে, 1 মোল। তো যদি বলে যে গ্যাসের আপেক্ষিক তাপ কি বা কাকে বলে, তখন কি হবে, যে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়। ওকে, কি বোঝা গেছে গ্যাসের আপেক্ষিক তাপ কি জিনিস? যে 1 মোল যে কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়। তাহলে আমরা যদি বলি যে n মোল গ্যাস আছে, ওকে, n মোল গ্যাসের তাপমাত্রা আমি যদি বলি যে ডিটি কেলভিন বৃদ্ধি করতে তাপের পরিমাণ যদি ডিকিউ হয়, ওকে, দেখো আমি আবার বলছি, কথাগুলো এত কথা এভাবে লেখা যাবে না। যে n মোল গ্যাসের তাপমাত্রা ডিটি কেলভিন বৃদ্ধি করতে যদি ডিকিউ পরিমাণ তাপ লাগে, তো অতএব 1 মোল গ্যাসের তাপমাত্রা এবার কি 1 কেলভিন বৃদ্ধি করতে কি পরিমাণ তাপ লাগবে বলতো? ডিকিউ ভাগ এনটা নিচে যাবে, আবার এই ডিটিটাও নিচে যাবে। এনডিটি কিনা বলতো? কেমন কথা কি বোঝা গেছে কি? ঐকিক নিয়ম। আমি কি বললাম দেখো, যে গ্যাসের আপেক্ষিক তাপটা কি ছিল? হ্যাঁ, দেখো আমি আরেকবার বলছি, যে গ্যাসের আপেক্ষিক তাপটা কি ছিল, যে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপ লাগে। তা আমি বললাম যে n মোল গ্যাসের তাপমাত্রা ডিটি কেলভিন বৃদ্ধি করতে ডিকিউ পরিমাণ তাপ লাগে। অতএব 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে কি পরিমাণ তাপ লাগবে বলো? ডিকিউ ভাগ এন ডিটি পরিমাণ কিনা? জি, এটা কি বুঝতে পারছো কি? ঐকিক নিয়ম। জি। কারণ আপেক্ষিক তাপটা কি ছিল, যে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে হবে। তা আমি জানি না আমার কাছে কত মোল আছে, তাহলে ধরে নিলাম যে n মোল গ্যাস আছে আর তাপমাত্রা কত কেলভিন বৃদ্ধি হচ্ছে সেটাও জানি না, তাহলে ধরে নিলাম যে ডিটি কেলভিন বৃদ্ধি হয়েছে, যার জন্য ডিকিউ পরিমাণ তাপ দরকার ছিল। এটা আমাদের দরকার কি, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির জন্য কতটুকু তাপ লাগছে সেটা আমাদের দরকার। তাহলে আমরা ধরে নিলাম একটা আইডিয়াল ফর্ম, স্ট্যান্ডার্ড ফর্ম, যে n মোল গ্যাসের তাপমাত্রা ডিটি কেলভিন বৃদ্ধি করতে ডিকিউ পরিমাণ তাপ লাগে। অতএব 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে কতটুকু তাপ লাগে? ডিকিউ ভাগ এনডিটি, তাই কিনা বলো তো? তাহলে এটাই আমাদের আপেক্ষিক তাপ। কারণ আপেক্ষিক তাপের সংজ্ঞা অনুযায়ী আমরা সেটাই দেখলাম, যে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে কতটুকু লাগে। তাহলে n মোল গ্যাসের তাপমাত্রা ডিটি কেলভিন বৃদ্ধি করতে যদি ডিকিউ পরিমাণ তাপ লাগে, তাহলে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে ডিকিউ ভাগ এনডিটি পরিমাণ তাপ লাগে। তাহলে এটাই তো আমাদের আপেক্ষিক তাপ হচ্ছে, গ্যাসের আপেক্ষিক তাপ। জি ভাই। তাহলে গ্যাসের আপেক্ষিক তাপকে আমরা সি দ্বারা প্রকাশ করছি। ওকে, তাহলে সি ইকুয়াল টু আমরা কি পাচ্ছি বলো, যে ডিকিউ এন ডিটি। ওকে, এখন আমাদের যেটা দেখতে হবে, আপেক্ষিক তাপ মূলত 2 প্রকার। আপেক্ষিক তাপ 2 প্রকার। একটা কি, যে স্থির চাপে
স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, এটা একটা। আর আরেকটা কি বলতো, এবার স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। আমার কথা কি বুঝতে পারছো কি? শুরুতে আমরা কি করলাম, আপেক্ষিক তাপের সংজ্ঞা দিলাম, দিয়ে লিখলাম কি আপেক্ষিক তাপ সমান কি হয় সেটা বের করলাম। বের করে এবার বললাম কি আপেক্ষিক তাপ দুই প্রকার, সেটা কি স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ আর কি স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। তো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এটাকে লেখা হয় সিপি। সিপি এই যে আপেক্ষিক তাপকে সি দ্বারা প্রকাশ করছি, তাহলে এখানে কি স্থির চাপ, তাহলে কোনটা স্থির বলতো, প্রেসার স্থির, তাই যে সিপি। তাহলে যদি আমরা সিপি লিখি তার মানে এটা কি বলবে বলতো, কি বোঝাবে? পি মানে প্রেসার, তাহলে এখানে পি যদি নিচে থাকে তার মানে এখানে বুঝে নিতে হবে যে প্রেসার স্থির আছে, তার মানে সিপি মানে কি স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। আর স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ এটাকে লেখা হয় সি ভি। আয়তন মানে ভলিউম, আয়তনের ইংরেজি যেহেতু ভলিউম, তার মানে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ এটাকে প্রকাশ করা হয় সিভি দ্বারা। আর কথা কি বুঝতে পারছো কি? জি ভাই। হ্যাঁ, তাহলে সিপি যদি থাকে তার মানে কি বোঝা, পি মানে প্রেসার, তাহলে কি কোনটা স্থির, প্রেসার স্থির, তার মানে কি হবে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। আর যদি ভি থাকে তাহলে এবার কি ভলিউম, তার মানে আয়তন, আয়তন স্থির, তার মানে কি হবে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এটা হচ্ছে সিভি। ওকে, আর কথা কি বুঝতে পারছো কি? ভাই হ্যাঁ, এবার যদি বলা হয় যে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ কাকে বলে, তাহলে জাস্ট আপেক্ষিক তাপের সংজ্ঞা তো মনে আসে, তাহলে তার আগে শুধু স্থির চাপ কথাটা লাগাই দিলে হয়ে গেল স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। ওকে, দেখো যদি বলে যে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ কাকে বলে, তার মানে এখন অ্যানসারটা কি হবে, স্থির চাপে এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যতটুকু তাপ লাগে সেটাকেই বলা হয় স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। ঠিক একই ভাবে যদি বলে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ কাকে বলে, তাহলে অ্যানসারটা কি হবে, স্থির আয়তনে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যতটুকু তাপ লাগে সেটাকেই বলে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। আর আপেক্ষিক তাপ কাকে বলে সেটা আমরা দেখলাম, যে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যতটুকু তাপ লাগে সেটাকে বলা হয় আপেক্ষিক তাপ গ্যাসের। তাহলে ব্যাপারগুলো কি একই জিনিস কিনা বলতো? যদি আমরা বলছি স্থির চাপে আপেক্ষিক তাপ তখন কি জাস্ট খালি স্থির চাপ কথাটা আগে লাগাই দিচ্ছি। যদি বলে যে স্থির আয়তনে মোলার আপেক্ষিক, মোলার মানে কি বলে বলতো, মোলার মানে 1 মোল, মোলার মানে 1 মোল, তাহলে আমরা তো আপেক্ষিক তাপটা তো সেটাই হচ্ছে যে 1 মোল গ্যাসের ক্ষেত্রে তো আপেক্ষিক তাপ। ওকে, তাহলে কি এগুলো কি ডেফিনেশন দিতে পারবো না? জি ভাই। হ্যাঁ, তো এবার দেখি যে সিপি সমান কত, তাহলে সিপি এটা তো আপেক্ষিক তাপই, তো তাহলে আপেক্ষিক তাপের ইকুয়েশনটাই তো হবে। তাহলে আপেক্ষিক তাপের ইকুয়েশন কি ছিল, সি ইকুয়াল টু ডি কিউ এন ডিটি। তাহলে এখানে যেহেতু সিপি বলছি তাহলে প্রেসার স্থির, তাহলে এখানে কি হবে বলো, যে ডি কিউ, তাহলে এখানে শুধু পি দিব, মানে এবার স্থির চাপে তাপ দিব, মানে স্থির চাপে তাপটা কত। আর একই ভাবে এন ডিটি, যেহেতু আপেক্ষিক তাপের ইকুয়েশন এটা, তো এগুলো তো সবই তো আপেক্ষিক তাপ, যেহেতু আমি এটা স্থির চাপে বলছি তার মানে এটাকে ওই সি কে এবার কি লিখছি, সিপি দ্বারা লিখছি। আর যদি স্থির আয়তনে বলি তাহলে ঠিক একইভাবে এই সি কে এবার কি দ্বারা লিখবো, সি ভি দ্বারা লিখবো। ওকে, তাহলে সি ভি ইকুয়াল টু কি হবে, একইভাবে এবার ডি কিউ, তাহলে যেহেতু ভলিউম স্থির তাহলে ডি কিউ ভি, মানে কি যে স্থির আয়তনে কি পরিমাণ তাপ লাগছে সেটাকে বলছে কি ডি কিউ সাফিক্স ভি। একইভাবে এন ডিটি, তাহলে তো কোনো পার্থক্য আছে কি? না দেখো আমাদের আপেক্ষিক তাপটা কি ছিল, সি ইকুয়াল টু ডি কিউ এন ডিটি। আর যদি বলে স্থির চাপ তাহলে কি সি এর জায়গায় কি হচ্ছে সিপি, আর এখানে ডিকিউপি এনডিটি একই তো জিনিস। আবার কি সিভি ডিকিউভি, ডিকিউভি মানে কি আবার স্থির আয়তনে কতটুকু তাপ লাগছে, আয়তনটাকে স্থির রেখে, তাহলে ডিকিউভি এনডিটি। আবার কথা কি বোঝা গেছে কি? হ্যাঁ, আজকাল তো করেন না। এবার যে আচ্ছা দেখো যে এবার আসলে আমরা যে গামাটা বললাম, গামা সমান আমরা কি বলছিলাম যে দুইটা মানে গ্যাসের দুইটা আপেক্ষিক তাপের অনুপাত। তো গামা সমান লেখা হয়, সিভি। হ্যাঁ, যে সিপি ভাগ সিভি এটা লেখা হয়।
আর আরেকটা প্রমাণ আছে যে সিবি আর সিভি অর্থাৎ স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ আর স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ দুটার মধ্যে কোনটা বেশি বা কোনটা বড়? তো অবশ্যই অলওয়েজ সিপি গ্রেটার দেন সিভি। এই প্রমাণটা খুবই খুবই আসছে, মানে খ নম্বরে বলে যে ব্যাখ্যা করো সিপি গ্রেটার দেন সিভি কেন। তো এটারও প্রমাণ আছে। ওকে, তো এটাকে আজকে দেখাবো। হ্যাঁ ভাই, কালকে দেখান। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে আমাদের গামাটা বুঝতে পারলে কি জিনিস, যে গামা হচ্ছে যে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ আর স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের অনুপাত। ওকে, শুরুতে আমরা বলছিলাম যে গ্যাসের দুইটা আপেক্ষিক তাপের অনুপাতটা হচ্ছে গামা। ওকে, তাহলে যে কোনো গ্যাসের জন্য সিপিটা কনস্ট্যান্ট, সিভিও কনস্ট্যান্ট, তার মানে কি হবে গামার মানটা কনস্ট্যান্ট। তো এইভাবে আমরা এক পরমাণু, দুই পরমাণু, বহু পরমাণু এইভাবে গামার মানটাকে বের করা হয়েছে। আর আমরা আরেকটা প্রশ্নটা কি বললাম যে সিপির মানটা অলওয়েজ সিভির চাইতে বড় হয়। কেন বড় হয় বা কতটুকু বড় হয় এগুলো আমরা দেখবো, ঠিক আছে, নেক্সট দিনে। আবার কিসের জন্য বড় হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত রাখছি। তোমরা একটু দেখো, পড়াশোনা করো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।